দুনিয়াতে টাকা পয়সার গুরুত্বটা যে কতটাই মূল্যবান সেটা হয়তো আজ আজকের দিনে এসে আমি বুঝতে পারছি। এই গুরুত্বটা কিন্তু আমি আগে বুঝতে পারিনি। আগে আমার হাসব্যান্ড আমাকে সোনার দোকানে নিয়ে গিয়ে বড় বড় কানের ঝুমকা কিনে দিয়েছিল। কিন্তু আমি ওকে কী বলেছিলাম জানো? যে আমাকে এই ঝুমকোটা কিনে দিও না। আমাকে ছোট্ট একটা মঙ্গলসূত্র কিনে দিও, আমি এটাতেই খুশি থাকবো। তাহলে ভাবো, তখন কিন্তু এতটাই বোকা ছিলাম যে জিনিসের মূল্যটাও বুঝিনি, যে সোনার আজকে একটা ঝুমকোর দাম কত। আর আমি একটা ছোট্ট, আমাকে এতগুলো মঙ্গলসূত্র দেখিয়েছিল, তার মধ্যে থেকে সবথেকে যেটা ছোট মঙ্গলসূত্র, সেই মঙ্গলসূত্রটাই কিন্তু আমি বেছে নিয়েছিলাম। সময়ের সাথে সাথে কিন্তু সব কিছুরই গুরুত্বটা আমি একটু বেশি বুঝতে শিখেছি, জানতে শিখেছি, একা হাতে সংসার করতে শিখেছি। একদিন আমাকে সবাই বলেছে, এ কি অপয়া বউ রে, এই বউ কোনোদিনও সংসার করতেই পারবে না। আজকে দেখো কিভাবে আমি গুছিয়ে সংসার করতে শিখেছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলেই? আশা করছি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। কোচবিহারের এই ছোট্ট একটা গ্রাম থেকে আমি শম্পা তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকে আরও একটা সুন্দর ভিডিও শুরু করতে চলেছি। আশা করছি ভিডিওটা অনেক ভালো লাগবে, আর সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আমার জীবনের মূল্যবান কথাগুলোই কিন্তু এখন জানি না কেন তোমাদের এত ভালো লাগছে। আগে কিন্তু এই জিনিসগুলো আমি একদমই বুঝতে পারিনি, কিন্তু এখন দেখছি আমার লাইফস্টাইলটা তোমাদের অনেক ভালো লাগছে। সেদিন টাকা ছিল না দেখেই আমার ছেলে সন্তানকে আমরা বাঁচাতে পারিনি, আর আজকে যদি যেরকম পরিস্থিতির মধ্যে আছি, সেই রকম পরিস্থিতির মধ্যে থাকলে কিন্তু অবশ্যই আমার ছেলে সন্তানটা বেঁচে যেত। দুনিয়াতে টাকা পয়সার গুরুত্বটা অনেকটাই বেশি। যখন তোমার কিচ্ছু থাকবে না তখন তোমাকে কেউ চায়াও দেখবে না, আর যখন তোমার সব কিছু থাকবে তখন তোমাকে দেখবে তোমার আত্মীয় স্বজন, তোমাকে সবাই ভালোবাসবে, তোমাকে সবাই কতটাই না মানে আদর সম্মান করবে। আর যখন তোমার কিচ্ছু থাকবে না তখন তারা তোমাকে সবসময় তুচ্ছই করবে। টাকার গুরুত্বটাই সবথেকে জীবনে মূল্যবান। মানুষের কোনো কিছুই নাই। একটা কথাই আছে আমাদের এখানে, যে তেলুয়া মাথায় সবাই তেল দেয়, আর তেল না থাকলে কিন্তু সেই মাথায় কেউ তেল দিতেও আসে না। এমনও দিন গেছে সারা রাত কেঁদে কেঁদে ছিলাম, কিন্তু কেউ আমাদের কান্না কিন্তু শুনতে আসেনি। রাত্রিবেলা করে ঘুমাতে পারতাম না, কারেন্টের তারটা অবধি কেটে দিয়েছে। আর আজ কিন্তু আমার বর আমার জন্য ইনভার্টার এনেছে। আমি কিন্তু কখনো গরমে কষ্ট করি না। তাহলে ভাবো সেই দিন আর এই দিনের মধ্যে কতটাই তফাৎ। বাচ্চা পেটে ছিল, গরমে কষ্ট করেছিলাম, সারা রাত কারেন্ট কেটে দিয়েছিল। আমরা সেই কারেন্টের হাওয়া মানে ফ্যানের হাওয়া অবধি খেতে পারিনি। এতটাই কষ্ট আমাদের জীবনে আর কি এসেছিল। আর আজকে দেখো, দোকানে ইনভার্টার, বাড়িতে ইনভার্টার। কখনো আমরা বুঝতেই পারি না যে গরম কী জিনিস। যখন আমার শ্বশুর শাশুড়ি এই বাড়ির থেকে গিয়েছিল তখন কিন্তু আমাদের বাড়িতে কোনো কারেন্ট ছিল না। তখন কিন্তু বলেছিল যে কারেন্টটা ওরা মানে কেটে নিয়ে যাবে। আমরা বলেছিলাম কারেন্টটা দিয়ে যাও, কারেন্টটা না দিয়ে গেলে কিন্তু আমরা গরমে থাকতে পারবো না। সেই কথাগুলো কিন্তু আমাদের শোনেনি। তারপর কিন্তু আবার তোমাদের দাদাভাই কারেন্টের অফিসে অ্যাপ্লাই করেছিল। অ্যাপ্লাই করার পরে আমাদের কিন্তু বাড়িতে কারেন্ট ছিল। আমাদের বাড়িতে কিন্তু প্রায় ওরা যাওয়ার পরে 1 মাস বাড়িতে কারেন্ট ছিল না। সেরকম কিন্তু কষ্ট করেও আমরা ছিলাম। তারপর যখন 1 মাস পর কারেন্ট অ্যাপ্লাই করার পর কারেন্টটা বাড়িতে দিয়ে গেল, তারপর থেকে কিন্তু মানে কারেন্ট আমাদের বাড়িতে, তাছাড়া কিন্তু আমাদের বাড়িতে ওরা যাওয়ার পর কিন্তু কারেন্টটাও কেটে নিয়ে গেছিলো। এখান থেকে যাওয়ার সময় কিন্তু তোমাদের দাদাভাইয়ের কাছে পয়সাও নিয়ে গেছিলো, যে বাড়িটা ছেড়ে দিয়ে যাব, সেই কারণে কিন্তু পয়সাটাও লাগবে। পয়সাও কিন্তু দেওয়া হয়েছিল 70,000 টাকা। আমাদের লাইফের সঙ্গে কিন্তু অনেক কিছু হয়ে গেছিলো। দোকানে চড়তে দেয়নি, কোনো পয়সা দেখতে পারেনি। তোমাদের দাদাভাই সবসময় হতাশা হয়ে আমার পাশে শুয়েছিল। বাড়িতে বিয়ে হওয়া ননদ থাকলে কিন্তু এরকমটাই হয়। তখন কিন্তু আমার কথা ওরা কিচ্ছু শোনেনি। সব সময় মেয়ে যেটা বলেছিল সেই কথাটাই কিন্তু শুনেছিল। মেয়ে যদি বলে যে মা আজকে এরকম করেছে, ওটা নিয়েও কিন্তু অশান্তি করতো আমার শাশুড়ি। মানে তখন আমার কোনো কথাই কিন্তু ওরা শোনেনি। মানে বলে না, নিজের মেয়ে আর পরের মেয়ে। আর একটা কথা আছে, মা শুধু মাই হয়। মানে কি বলো তো, তোমার দুঃখটা তোমার মা ছাড়া কিন্তু কেউ কখনো বুঝতে পারবে না, সেরকম। মানে ওরা তখন ভেবেছিল যে ওদের মেয়েটাই কিন্তু সত্যি, আর আমি কিন্তু মিথ্যা। আমার জীবন কাহিনিগুলো তোমাদেরকে বলে আমি জীবনে কিন্তু অনেকটাই হালকা হতে পারছি এখন। আগে কিন্তু আমার জীবন কাহিনিগুলো আমি কাউকে শোনাইনি, শুধু 4 দেওয়ালের মধ্যেই কিন্তু বন্দি ছিল।
ননদের ছেলে ছিল, ছোটোবেলায় এসে দেখেছিলাম, তখন কিন্তু ওর বয়স 5 বছর ছিল। আমার ঘরে অবধি আসতে দেয়নি। যখন আমাদের বাড়িতে অশান্তিটা বেশি হয়ে গেছিলো তখন বলেছিল মামির ঘরে একদমই যাবে না, মামি ভালো না, সে কথাও বলেছিল। আমরা তাকে এতটাই সন্তানের মতো করে আদর করেছিলাম। এখনও কিন্তু আমি যদি একবার ফোন করে রাত 10টার সময়ও ডাকি, 12টার সময়ও ডাকি, ও কিন্তু এসে আমার সঙ্গে দেখা করে যাবে। যে মামিকে, মামিকে ও কিন্তু এতটাই ভালোবাসে। কিন্তু তার মা কিন্তু সবসময় বলেছিল যে মামির সঙ্গে কথা বলতে হবে না, মামির ঘরে যেতে হবে না। তোমাদের দাদাভাই কিন্তু তারপর কিন্তু একটা ভাড়া দোকান নিয়েছিল, কিছুদিন ভাড়া দোকানে ভাড়া করেছিল। যেই দিন আমাদের নতুন আর কি ভাড়া দোকান নিয়েছিল, যেই দিন তোমাদের দাদাভাই সেই দোকানে প্রথম দোকান করেছিল, সেই দিনই কিন্তু আমার ছেলে প্রচণ্ড অসুস্থ হয়ে গেছিলো। সেই মানে ভাড়া দোকানে যে ইনকাম করেছিল সেই ইনকামের টাকা দিয়েই কিন্তু প্রথম দুধের কৌটা আনা হয়েছিল। সেই দুধের কৌটা খেয়েই কিন্তু আমার ছেলে সেই দিনই মারা গেছিলো। 3 মাসের মতো ভাড়া দোকান করেছিল, তারপরে কিন্তু ভাড়া দোকানটা আর করতে পারেনি তোমাদের দাদাভাই। লোন নিয়ে তো আর দোকান করা যায় না, সেই কারণে কিন্তু দোকান একদমই করতে পারেনি। কিছুদিন করার পর কিন্তু সেই মালগুলো কিন্তু মানে কি বলতো, তারপর শ্বশুরমশাই আবার বলল যে ঠিক আছে তাহলে, মানে কি বলতো, ওরা আমাদেরকে পদে পদে বিপদে ফেলেছিল। আর মানে যখন ইচ্ছা করেছিল তখন একটু ভালোবেসে কাছে টেনে নিয়েছিল, আবার যখন ইচ্ছা হয়নি তখন আমাদেরকে কিন্তু ছুঁড়ে ফেলে দিয়েছিল। আর চান ঠান করা কিন্তু হয়ে গেল, বাসি কাজ তো সকালবেলা সমস্তটাই করে ফেলেছি। আর এখন কিন্তু জামা কাপড়গুলো কেচে দিয়েছি, সেই জামা কাপড়গুলো এখন শুকাতে দিব। আজকে কিন্তু মনে হচ্ছে প্রচণ্ড রোদ উঠবে, সেই কারণে কিন্তু যে কটা জামা ধুয়েছি, জামা বালিশের কাভার, সেগুলো কিন্তু ধুয়ে শুকাতে দিচ্ছি। আজকে হয়তো জামা কাপড় সবই শুকিয়ে যাবে। ঠাকুর ঘরে আসলাম আর অনেকগুলো কিন্তু ফুল তুলে নিয়েছি। আমার কিন্তু ফুল কোনো জায়গায় কারো বাড়িতে বলো, রাস্তা থেকে বলো, আনতে লাগে না। কারণ আমার বাড়িতে যেগুলো গাছ আছে, আমি কিন্তু গাছ লাগাতে ভীষণ পছন্দ করি। সেই গাছ দিয়েই গাছের ফুল দিয়েই কিন্তু আমার পুজো হয়ে যায়। আর সেদিন তো অনলাইন থেকে একটা ঠাকুরের বসার জন্য আসন নিয়ে এসেছিলাম, আর এখন না আজকে না বসিয়ে দিয়েছি। দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে। মানে আসনটার মধ্যে বসিয়ে দেওয়ার পর কিন্তু ফুলগুলো সাজিয়ে দেওয়া যায়, সেই কারণে কিন্তু খুব সুন্দর লাগছিল আমার গোপাল সোনাকে। আমি কিন্তু সব সময় মনে করি যে এই গোপাল সোনাই কিন্তু আমার সন্তান, মানে আমার ছেলে সন্তান। আমি কিন্তু সব সময় একে কিন্তু ছেলে সন্তান রূপেই পুজো করি। ছেলে সন্তান রূপেই আমার সুখ দুঃখের কথা কিন্তু সব সময় কিন্তু তাকে জানাই। কিন্তু তোমাদের দাদাভাই রাত্রিবেলা বিস্কুটের প্যাকেট এনেছিল, আর আনতে বলেছিলাম নোনতা বিস্কুট, এনেছে কিন্তু মেরি বিস্কুট। আর বিস্কুটের প্যাকেটটা এত বড়ই এনেছে না, 2 ট্যামার মধ্যে আর কি রাখলাম, 1 ট্যামার মধ্যে আটলো না। তার জন্য কিন্তু মানে 1.5 ট্যামা হয়েছে টোটাল বিস্কুটটা। মাস্টার এসেছে, মেয়েকে কিন্তু পড়াচ্ছে, কারণ মেয়ের তো এখন পরীক্ষা চলছে। তোমাদের দাদাভাইও কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে। আর এইদিকে কিন্তু চা করছি, আর বোতলে কিন্তু জলগুলোও ভরে নিচ্ছি, কারণ বোতলেও একটুকু জল নেই। রাত্রে মানে যা জল ভরাই এখন কিন্তু প্রত্যেক দিনে জলটা শেষ হয়ে যায়। সকালবেলা করে আবার যতগুলো বোতল থাকে সবগুলো বোতলেই কিন্তু জল ভরাতে হয়। আর চা ঢালার সময় কিন্তু প্লেটের মধ্যে চা পড়েছিল, সেই কারণে কিন্তু প্লেটটাও একটু মুছিয়ে নিলাম। আর এখন কিন্তু মাস্টারকে আগে চা দিয়ে আসলাম, তারপর কিন্তু তোমাদের দাদাভাই আর আমি কিন্তু এখন চা খেয়ে নেব। চা খাচ্ছি আর দুজনে কিন্তু গল্প করছি। এই গল্পের মুহূর্তগুলো কিন্তু অনেকটা আর কি ভালো লাগে, কারণ এই যে সকালবেলা দুজনে একসাথে বসে চা খাওয়া বলো, মানে সারাটা দিনের মধ্যে কিন্তু এই যে সকালবেলায় যা একটু ফ্রি টাইম পেলাম। আমি কিন্তু বলছি তোমাকে নোনতা বিস্কুট আনতে বলছি, তুমি মেরি বিস্কুট এনেছো, মানে বুঝতে পারিনি। আমি বলেছি রাজা নোনতা, তোমাদের দাদাভাই এনেছে রাজা মেরি, মানে শুনতে ভুল করেছে, সেটাই আমাকে বললো। আর এখানে কিন্তু নিমকি নেওয়া হয়েছে। নিমকিটা খেতে বেশি একটা ভালো লাগেনি, তোমাদের দাদাভাই খেয়েছে। তারপর কিন্তু বিছানাটা গোটাতে আসলাম। আর কালকে রাত্রিবেলায় না বিছানার চাদরটা তুলে ঝেড়ে পেতেছিলাম, সেই কারণে কিন্তু বিছানাটা বেশি এলোমেলো হয়নি। অল্প ঝাড়াঝাড়ি করে কিন্তু বালিশগুলো রেখে দেবো, তাতেই কিন্তু বিছানাটা আজকে পরিষ্কারই আছে। এখন কিন্তু আমার ঘরের প্রত্যেকটা জিনিসও হয়ে গেছে, টাকা পয়সা গাড়ি সবই আছে,
কিন্তু আমার ছেলে সন্তানটি নেই। আমার বুকটা কিন্তু সবসময় ফাঁকা। এই ফাঁকা বুকটা যে কবে ভগবান আমার ভরে দিবে আমি কিন্তু কিছুতেই বুঝতে পারছি না। দিয়েছে ভগবান আমাকে মেয়ে সন্তান দিয়েছে, মেয়ে সন্তানকে নিয়ে কিন্তু অনেক সুখে আছি। কিন্তু প্রথম সন্তানের মায়া কিন্তু কোনো মা কখনো ভুলতে পারবে না। প্রথম সন্তানের মায়া কিন্তু মানে একটা যে প্রথম অনুভূতি, প্রথম সন্তান পেটে আসা, প্রথম জন্ম দেওয়া, প্রথম তার মুখ দেখা, সেই অনুভূতিগুলো কিন্তু কখনো ভোলার মতো না। সেই অনুভূতিগুলো কিন্তু একদমই আলাদা। আর খেজুরটা আমার জীবনের কথাগুলো তোমাদেরকে শোনাতে কিন্তু আমারও অনেকটাই ভালো লাগে, আর তোমরাও কিন্তু প্রচুর ভালোবাসা দিচ্ছ আমাকে। আর আজকে তো সকালবেলা রান্না করিনি, আর কালকের মাছের ঝোল ছিল ফ্রিজে, সেটাই গরম করলাম। আর এইদিকে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি। আর বাজার থেকে কিন্তু আনা হয়েছে মাছ, তারপর মাংস। মাছগুলো আজকে রান্না করব না, মাছগুলো কিন্তু ফ্রিজে রেখে দেবো। আর এখন কিন্তু ভাজছি ডিম। ডিম ভেজে কিন্তু ভাতটা খেয়ে নেব। তারপর কিন্তু তোমাদের দাদাভাই চিকেন দিয়েছিল, চিকেনটাও রান্না করছে। একদম কষা কষা করে চিকেন রান্না করেছি। খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছে। একদম কষানো লাল লাল করে চিকেন করলে কিন্তু খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর তোমাদের দাদাভাই না চিকেনের একদমই ঝোল খেতে পারে না, সেই কারণে কিন্তু মাখা মাখা করেই রাঁধতে হয়। চলো বন্ধুরা, ভিডিওটা কিন্তু আর বড় করবো না, ভিডিওটা কিন্তু আজকে এই পর্যন্তই থাকুক। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। আর তোমরা সকলেই ফ্যামিলিকে নিয়ে ভালো থাকো। আমার মতো দুঃখের জীবন জানি কারোই না হয়।